হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর জন্য জেনারেল সায়েন্স আর ফিজিক্সের ম্যাথসের যে কোশ্চেনের সিরিজটা আমরা শুরু করেছিলাম প্রিভিয়াস ইয়ারের, আজকে তার ক্লাস নাম্বার 40। আজকে আমরা রেলের গ্রুপ ডি পরীক্ষার 2018 সালের 12/12/2018 যে ফার্স্ট শিফটের এক্সামটা হয়েছিল তার সবকটা কোশ্চেন নিয়ে সম্পূর্ণ অ্যানালিসিস করব আর ফিজিক্সের ম্যাথসগুলো করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির ঊর্ধ্বপাতন হয় না। দেখো সবার প্রথমে তোমাদেরকে এই যে ঊর্ধ্বপাতন এই টার্মটা সম্পর্কে জানতে হবে। দেখো ঊর্ধ্বপাতনকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে সাবলিমেশন। এবার এই সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন জিনিসটা কি, মনে করো কোনো কঠিন পদার্থ আছে, ঠিক আছে, কোনো কঠিন পদার্থ যদি তাপ প্রয়োগের ফলে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায় তখন তাকে বলা হয়ে থাকে ঊর্ধ্বপাতন। আমরা জেনারেলি কি জানি যে পদার্থের তিনটা অবস্থা থাকে, একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর একটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে গ্যাসীয় অবস্থা। এবার দেখো আমরা সাধারণত জানি যে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কঠিন পদার্থ প্রথমে তরলে পরিণত হয়, তরল থেকে তারপর গ্যাসে পরিণত হয়। কিন্তু সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পদার্থ তাপ প্রয়োগের ফলে সরাসরি কঠিন থেকে কিন্তু গ্যাসে পরিণত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো সাবলিমেশন জিনিসটা। এইবার বলেছে যে নিম্নলিখিত এই যে চারটে তোমার অপশান দিয়েছে এর মধ্যে থেকে কোনটার ঊর্ধ্বপাতন হয় না। দেখো এখানে কিন্তু ন্যাপথলিনের ঊর্ধ্বপাতন হয়, কর্পূরেরও কিন্তু ঊর্ধ্বপাতন হয়, আর অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাকে কিন্তু বলা হয়ে থাকে NH4Cl, এটারও কিন্তু কি হয়, এটারও কিন্তু তোমার হচ্ছে তোমার হয় মানে ঊর্ধ্বপাতন হয়। আর একমাত্র কিন্তু এখানে ঊর্ধ্বপাতন হয় না কার, একমাত্র কিন্তু ঊর্ধ্বপাতন এখানে হয় না তোমার হচ্ছে সোডিয়াম সালফেটের। ঠিক আছে, সোডিয়াম সালফেটে কিন্তু কোনো রকমভাবে ঊর্ধ্বপাতন হয় না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 2 নম্বর কোশ্চেন, কোন মৌলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। দেখো গলনাঙ্ক মানে কি আর স্ফুটনাঙ্ক মানে কি, গলনাঙ্ক মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট, আর স্ফুটনাঙ্ক মানে কি, স্ফুটনাঙ্ক মানে কিন্তু হয়ে যাচ্ছে বয়েলিং পয়েন্ট। এবার দেখো কোনো পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি, অধিক মাত্রায় উচ্চ তাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু পদার্থটা বিশেষ করে ধাতব পদার্থ বা ধাতু কিন্তু কি হয়, সবার প্রথমে কিন্তু মেল্ট হয় অর্থাৎ গলে যায়। তারপরে কি হয়, যদি আরও বেশি আমরা তাপ প্রয়োগ করি তারপর কিন্তু সেটা ফুটতে শুরু করে। এবার বলেছে এই যে নিম্নলিখিত চারটে পদার্থ আছে এর ভেতর থেকে কোন পদার্থটার কি হয় না, কোন পদার্থটার কিন্তু কোনো রকমভাবে সব থেকে বেশি, ঠিক আছে, কোন পদার্থটার সব থেকে বেশি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দেখতে পাওয়া যায়। তো দেখো এখানে অপশানগুলো কি বলেছে, স্বর্ণ বলেছে মানে গোল্ড বলেছে, লিথিয়াম বলেছে, টাংস্টেন বলেছে, আর অসমিয়াম বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টাংস্টেন। আর এই যে টাংস্টেন ধাতুটা আছে, এই টাংস্টেন ধাতুটাকে কিন্তু কোন তোমার হচ্ছে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তো মনে রাখবে এটাকে কিন্তু ডব্লু, ঠিক আছে, এটাকে কিন্তু ডব্লু এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর এই টাংস্টেন কী কাজে ব্যবহার করা হয়ে থাকে, মনে রাখবে বাল্বের যে ফিলামেন্ট তৈরি হয় সেই বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কিন্তু এই টাংস্টেন ধাতুটা ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ এই টাংস্টেনে কিন্তু উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক দেখতে পাওয়া যায়, অর্থাৎ এরা কিন্তু অধিক মাত্রায় তাপমাত্রা সহ্য করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন, নিচের কোন দ্রবণের পিএইচ মান সর্বনিম্ন। ঠিক আছে, দেখো পিএইচ মান সর্বনিম্ন মানে কি, পিএইচ মান সর্বনিম্ন মানে কিন্তু আমাদেরকে সবার প্রথমে পিএইচ স্কেলটা দেখতে হবে। দেখো পিএইচ স্কেলটা কেমন হয়ে থাকে, পিএইচ স্কেলটা কিন্তু হয়ে থাকে 0 থেকে 14 পর্যন্ত। আর মাঝখানে কি হয়, মাঝখানে কিন্তু 7 থাকে, 7টাকে কিন্তু নিউট্রাল বা প্রশমিত দ্রবণ হিসেবে ধরা হয়। এবার দেখো যদি আমরা 7-এর নিচের দিকে যাই তাহলে কিন্তু সেটা অ্যাসিডিক হয়ে যায়, আর যদি আমরা 7-এর ওই পারে যাই তাহলে কিন্তু সেটা কি হয়ে যায়, বেসিক অর্থাৎ তোমার ক্ষারীয় হয়ে যায়। এবার কিন্তু বলেছে পিএইচ দ্রবণের মান সর্বনিম্ন, সর্বনিম্ন মানে কি, অর্থাৎ এটা কিন্তু অ্যাসিডিকের দিকে হবে। এবার দেখো অর্থাৎ অ্যাসিডিক হবে মানে কি হবে, অ্যাসিডিক হবে মানে কিন্তু এর যে পিএইচের ভ্যালু সেটা কিন্তু 7-এর কম হবে। এবার যদি আমরা খেয়াল করি দেখতে হবে আমাদের এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা ক্ষার আর কোনটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে অ্যাসিড। এবার দেখো ডিটারজেন্ট আমরা কিন্তু সকলেই জানি ডিটারজেন্ট কিন্তু একটা ক্ষার বা বেসিক, ঠিক আছে। তারপরে বিশুদ্ধ জল, এটা কিন্তু আমরা জানি বিশুদ্ধ জল হচ্ছে একটা প্রশমিত দ্রবণ, তাই এটা কিন্তু নিউট্রাল হয়ে থাকে। রক্ত কি হয়ে থাকে, রক্তের পিএইচ ভ্যালু কিন্তু হয়ে থাকে 7.4, তাই রক্তও কিন্তু একটা বেসিক বা ক্ষারও হয়ে থাকে। একমাত্র এখানে এই যে লেবুর রস আছে, লেবুর রসে কিন্তু এখানে সর্বনিম্ন পিএইচধারী, অর্থাৎ লেবুর রস কিন্তু সম্পূর্ণ অ্যাসিডিক হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যকৃৎ ড্যাশ কাজ করে। দেখো যকৃৎ মানে কি, যকৃৎ মানে কিন্তু সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যকৃৎ মানে কিন্তু হয়ে যাচ্ছে লিভার। আমাদের লিভারের কাজ কি, দেখো অপশান অনুযায়ী আমাদেরকে করতে হবে। দেখো সবার প্রথম অপশান কি বলেছে, শ্বসনমূলক বা রেসপিরেটরি, রেচনমূলক বা এক্সক্রিটারি, পরিপাকমূলক বা ডাইজেস্টিভ, আর হচ্ছে সংবহনমূলক। দেখো আমরা কিন্তু সকলেই জানি আমাদের যে যকৃৎ থাকে সেই যকৃতের মেন কাজ কি, যকৃতের মেন কাজ কিন্তু খাদ্য পরিপাকে সাহায্য করা, ঠিক আছে, খাদ্য পরিপাক, এক কথায় কিন্তু বলতে পারি আমরা খাদ্য হজমে কিন্তু সাহায্য করে থাকে
থাকে আমাদের যকৃৎ। তাই যকৃতের কাজ কি হবে? যকৃতের কাজ কিন্তু হয়ে যাবে পরিপাকমূলক বা ডাইজেস্টিভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 4 নাম্বার কোশ্চেন, দুটি পরমাণুর মধ্যে বিদ্যমান একটি সমযোজী বন্ধনে সর্বাধিক কটি বন্ধন থাকতে পারে? দেখো এখানে কিন্তু যে ইলেকট্রিক বন্ডের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সেই ইলেকট্রিক বন্ডের চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন তোমাদেরকে দিয়েছে। এবার দেখো মনে রাখবে যে কোনো একটা সমযোজী বন্ধনে সর্বাধিক কতগুলি বন্ধন হতে পারে? সর্বাধিক কিন্তু 3টি বন্ধন থাকতে পারে। ঠিক আছে, একটা দুটো তিনটে, সর্বাধিক কিন্তু কোনো একটা সমযোজী বন্ধনের মধ্যে 3টি বন্ধন থাকতে পারে। তাই 3 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 6 নাম্বার কোশ্চেন, ফিটকিরি হলো নিম্নের একটি উদাহরণ। দেখো ফিটকিরি মানে কি? দেখো ফিটকিরিকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে অ্যালার্ম। ঠিক আছে, ফিটকিরি কোথায় ব্যবহার করা হয়ে থাকে? আমরা কিন্তু সকলে জানি। দেখো তোমরা যদি সেলুনে গিয়ে থাকো, সেলুনে কিন্তু তোমরা দেখবে যে শেভ করার পরে কিন্তু মুখে ফিটকারি দেওয়া হয়ে থাকে। তার কারণ ফিটকারি কি? ফিটকারি কিন্তু তোমার হয়ে যাচ্ছে একটা অ্যান্টি ইনফেক্টেন্ট পদার্থ। এটা কিন্তু কি করে না, আমাদের যখন মনে করো কেটে যাওয়ার পরে কোনো জায়গা থেকে মনে করো তোমার হচ্ছে রেজার দিয়ে যখন আমরা কাটি, তারপরে ওখানে কিন্তু তোমার হচ্ছে মানে কেটে যাওয়ার সম্ভাবনা বা ওখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ওখানে আমরা ফিটকিরি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওই ইনফেকশনটা আর হয় না। এইবার বলেছে ফিটকিরি আসলে কি? তো দেখো অপশানগুলো কি বলেছে? দ্বিলবণ বলেছে, তারপরে তোমার হচ্ছে ফ্লেক সল্ট বলেছে, একক লবণ বলেছে, আর খাদ্য লবণ বলেছে। দেখো সবার প্রথম খাদ্য লবণ তো হবেই না, তার কারণ খাদ্য লবণকে কি বলা হয়ে থাকে? খাদ্য লবণকে কিন্তু বলা হয়ে থাকে সোডিয়াম ক্লোরাইড বা NaCl। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফিটকিরি হচ্ছে একটা দ্বিলবণ। ঠিক আছে, ফিটকিরি হচ্ছে একটা দ্বিলবণ। আর ফিটকিরিকে কি বলা হয়ে থাকে? ফিটকিরিকে কিন্তু বলা হয়ে থাকে পটাশ অ্যালাম। ঠিক আছে, কি বলা হয়ে থাকে? পটাশ অ্যালাম। ঠিক আছে, এটা কিন্তু পটাশিয়াম দিয়ে তৈরি একটা দ্বিলবণ। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে কিন্তু 2 রকমের লবণ মিক্সড থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 7 নাম্বার কোশ্চেন, একটি নির্দিষ্ট তাপমাত্রায় শব্দের গতিবেগ সর্বাধিক হয় কোনটি? ঠিক আছে, মানে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় এক কথায় শব্দের গতিবেগ নিম্নলিখিত 4টের মধ্যে থেকে কোনটির মধ্যে শব্দের গতিবেগ সবথেকে বেশি? তো এখানে দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কি দিয়েছে? স্টিল দিয়েছে, লোহা দিয়েছে, অ্যালুমিনিয়াম দিয়েছে, আর নিকেল দিয়েছে। তো মনে রাখবে একটা নির্দিষ্ট উষ্ণতায় বা একটা নির্দিষ্ট তাপমাত্রায় সবথেকে বেশি কিন্তু শব্দের গতিবেগ দেখতে পাওয়া যায় কোথায়? তো অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু সবথেকে বেশি শব্দের গতিবেগ হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8 নাম্বার কোশ্চেন, যে বয়ঃসন্ধির সাথে সম্পর্কযুক্ত পরিবর্তন হলো ড্যাশ নারীর। এখানে তোমার হচ্ছে এখানে একটু মনে হচ্ছে টাইপিং মিস্টেক আছে। এখানে দেখো তোমার মানে কোশ্চেনটা আমি তোমাদেরকে বলছি যে বয়ঃসন্ধির সাথে সম্পর্কযুক্ত পরিবর্তন হলো নারীর কোন হরমোনটার কারণে। ঠিক আছে, মানে মেয়েদের কোন হরমোনটার কারণের জন্যই বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নানা রকমের পরিবর্তন আসে। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। থাইরক্সিন দিয়েছে, ওয়েস্ট্রোজেন দিয়েছে, টেস্টোস্টেরন দিয়েছে, আর অ্যাড্রিনালিন দিয়েছে। দেখো এখানে সবার প্রথম থাইরক্সিন তো হবে না, তার কারণ কি? থাইরক্সিন কিন্তু আমাদের গলায় থাকে। ঠিক আছে, তারপরে দেখো টেস্টোস্টেরন হবে না, তার কারণ কি? টেস্টোস্টেরন কিন্তু হচ্ছে তোমার মেল হরমোন। ঠিক আছে, টেস্টোস্টেরন কি? টেস্টোস্টেরন কিন্তু তোমার হচ্ছে মেল হরমোন, অর্থাৎ পুরুষের যে বয়ঃসন্ধিকালের যে পরিবর্তনগুলো হয়ে থাকে তার জন্য কিন্তু এই টেস্টোস্টেরনটা টেস্টোস্টেরনটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। অ্যাড্রিনালিন কি? অ্যাড্রিনালিন কিন্তু আমাদের যে কিডনি থাকে সেই কিডনির ওপরে কিন্তু থাকে। আর এই অ্যাড্রিনালিনকে কিন্তু বলা হয়ে থাকে আপাতকালীন হরমোন। ঠিক আছে, এটা কিন্তু বোধ ছেলে মেয়ে দুজনের মধ্যেই থাকে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়েস্ট্রোজেন। ওয়েস্ট্রোজেন বা ইস্ট্রোজেন নামে যে হরমোনটা আছে এটা কিন্তু মেয়েদের বয়ঃসন্ধিকালের যে পরিবর্তনগুলো আসে তার জন্য সম্পূর্ণভাবে রেসপন্সিবল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? দেখো যে আধুনিক পর্যায়ে সারণী নির্ভর করো। ঠিক আছে, মানে এখানে দেখো এখানে কি বলেছে? এখানে হবে আধুনিক পর্যায় সারণী নির্ভর করে, অর্থাৎ আধুনিক পর্যায় সারণীটা কিসের ওপর নির্ভর করে? তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশানগুলো একবার আমরা পড়বো। অপশানগুলো একটু লেন্দি আছে। দেখো পরীক্ষাতে কিন্তু তোমাদের এরকম লেন্দি অপশান তোমরা পাবে। দেখো সবার প্রথমে কি বলছে? যে একটি উপাদানের পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রম অনুযায়ী, একটি উপাদানের পারমাণবিক ভরের হ্রাসের ক্রম অনুযায়ী, একটি উপাদানের পারমাণবিক সংখ্যার হ্রাসের ক্রম অনুযায়ী, একটি উপাদানের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রম অনুযায়ী। অর্থাৎ এক কথায় আমাদের যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিলটা আছে সেই মডার্ন ডে পিরিয়ডিক টেবিলটা কীভাবে সাজানো হয়েছে? তো আমরা সকলেই জানি এটা কিন্তু তোমার হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, অর্থাৎ ছোট থেকে বড়োর দিকে আমরা যাচ্ছি। কিভাবে? কোন জিনিসটাকে কেন্দ্র করে? না পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ককে কিন্তু কেন্দ্র করে এটা সামনের দিকে এগিয়েছে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু একটি উপাদানের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রম অনুযায়ী। অর্থাৎ আমরা যত
যত আমাদের পর্যায় সারণীর সামনের দিকে এগোবো তত কিন্তু পারমাণবিক সংখ্যাটা বেড়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 10 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কাঠামোগত রাসায়নিক সমীকরণ বা স্কেলেটাল কেমিক্যাল ইকুয়েশন উপস্থাপন করো। মানে তোমাকে চেয়েছে এর ভেতর থেকে কোন, দেখো এখানে কিন্তু 4টে তোমার হচ্ছে ইকুয়েশন দিয়েছে, তার ভেতর থেকে বলেছে কোন যে তোমার ইকুয়েশনটা আছে সেটা সম্পূর্ণভাবে কি, সেটা কিন্তু তোমার হচ্ছে স্কেলেটাল। স্কেলেটাল মানে কি, সেটা কিন্তু আনব্যালেন্সড। তো তোমরা যদি এখানে খেয়াল করো, তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এর মধ্যে থেকে আনব্যালেন্সড কোনটা, তোমাকে কিন্তু কি দেখতে হবে, দুই পাশের মৌলগুলো সমান আছে কিনা সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। দেখো সবার প্রথমে আমরা যদি দেখি, আমরা বি নাম্বার অপশানটা দিয়ে শুরু করি। দেখো এখানে কিন্তু জেডএন একটা আছে, এখানেও কিন্তু জেডএন একটা আছে, এখানে কিন্তু তোমার হচ্ছে হাইড্রোজেন দুটো আছে, এখানেও কিন্তু হাইড্রোজেন দুটো আছে। এবার দেখো এখানে কিন্তু সালফার একটা আছে, এখানেও সালফার একটা আছে, এখানেও অক্সিজেন 4টে আছে, এখানেও কিন্তু অক্সিজেন 4টে আছে। এই যে দুইটা আছে, এই দুইটা এখানে হবে না। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পেলাম এটা কিন্তু দুদিকেই সমান আছে, অর্থাৎ এটা কিন্তু ব্যালেন্সড আছে, এটা কিন্তু ব্যালেন্সড আছে। তারপরটা দেখো এখানে কি বলছে, এখানে দুটো তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, এখানেও কিন্তু দুটো ম্যাগনেসিয়াম আছে, এখানেও কিন্তু তোমার দুটো অক্সিজেন, এখানেও দুটো অক্সিজেন, তাই এটাও কিন্তু তোমার হয়ে যাচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। তারপরে দেখো এটা কি বলেছে, এখানেও কিন্তু দুটো সিও আছে, এখানেও কিন্তু তোমার হচ্ছে দেখো এখানে একটা সিও আছে, আর এখানে তোমার হচ্ছে একটা ও আছে, মানে একটা সি একটা ও, দেখো দুটো মিলিয়ে কিন্তু একটাই হচ্ছে। আর এখানে কিন্তু কটা হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন আছে। ঠিক আছে, তো দেখো এখানে এই যে দুইটা তোমরা ছিল, এটা কিন্তু টাইপিং মিস্টেকের জন্য এই দুইটা তোমার কি হয়ে যাবে, দেখো এখানে যে হাইড্রোজেন ছিল এটা কিন্তু এইখানে চলে আসবে। ঠিক আছে, এই দুইটা টাইপিং মিস্টেকের জন্য এইখানে হয়ে যাবে। আর আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ। দেখো অপশান এতে কী বলছে, দেখো এখানে কিন্তু ম্যাগনেসিয়াম কটা আছে, একটা আছে, এখানেও কিন্তু ম্যাগনেসিয়াম একটা আছে, কিন্তু এখানে দেখো অক্সিজেন কি আছে, অক্সিজেন কিন্তু দুটো আছে, কিন্তু এখানে অক্সিজেন একটা আছে। তাই সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার এ। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটাই কিন্তু হয়ে যাচ্ছে তোমার একটা স্কেলেটাল বা আনব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, যে মার্কিউরাস আয়নের যোজ্যতা কত। দেখো এটা কিন্তু খুব কঠিন একটা কোশ্চেন, বা এটা কিন্তু একদম আমরা বলতে পারি যে পিওর সায়েন্স। ঠিক আছে, যে পিওর সায়েন্সের থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছে, এই রকমের হাই লেভেলের কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2। ঠিক আছে, মার্কিউরাস যে আয়ন আছে তার যোজ্যতা কিন্তু হয়ে যাবে 2। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন, তথা ফিজিক্সের কিন্তু একটা এখানে ম্যাথ দিয়েছে, যেটা কিন্তু তোমাদের অলরেডি শেখানো হয়ে গেছে। দেখো 16 ভোল্টের বিভব পার্থক্যযুক্ত ধারা দুটি বিন্দুর মধ্যে 5 কুলম্বের আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে। দেখো আমরা কিন্তু শিখেছি যে ইলেকট্রিসিটির ফলে যে কার্যটা হয়ে থাকে, ঠিক আছে, ইলেকট্রিসিটির ফলে যে কার্যটা হয়ে থাকে সেটা কার সমান হয়ে থাকে, সেটা কিন্তু যে বিভব পার্থক্য অর্থাৎ ভোল্ট আর যে আধান তার কিন্তু গুণফল হয়ে থাকে, অর্থাৎ ভি ইন্টু সি কিন্তু হয়ে থাকে। জাস্ট কী করতে হবে, ভি এর জায়গায় তোমাকে 16 রাখতে হবে, তার কারণ এখানে 16 ভোল্ট বলেছে, আর সি এর জায়গায় কিন্তু তোমাকে 5 রাখতে হবে। তো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, আমরা গুণ করলে কিন্তু পেয়ে যাবো 80। আর দেখো কার্যের ইউনিট সবসময় কিসে হয়ে থাকে, কার্যের ইউনিট কিন্তু সবসময় জুলে হয়ে থাকে, তাই 80 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে একটি বস্তুর গতিশক্তি এবং তার স্থিতিশক্তিকে একসাথে কি বলা হয়ে থাকে। দেখো যে পোটেনশিয়াল এনার্জি থাকে, স্থিতিশক্তি মানে কি পোটেনশিয়াল এনার্জি, আর গতিশক্তি মানে কি, গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। যখন কোনো বস্তুর ওপরে স্থিতিশক্তি আর গতিশক্তি একইভাবে বা একই সঙ্গে ক্রিয়া করে তখন সেটাকে কোন শক্তি বলা হয়ে থাকে, মাধ্যাকর্ষণ স্থিতিশক্তি বলা হয়, যান্ত্রিক স্থিতিশক্তি বলা হয়, পেশি শক্তি বলা হয়, নাকি রাসায়নিক শক্তি বলা হয়। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের করানো হয়েছে, এটাও কিন্তু একটা রিপিটেড কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু যান্ত্রিক শক্তি বলা হয়ে থাকে যখন কোনো একটা বস্তুর ওপর একসাথে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তি কিন্তু একসাথে ক্রিয়া করে। এইবার এই যে যান্ত্রিক শক্তির একটা উদাহরণ, ঠিক আছে, একটা এক্সাম্পল তোমাদেরকে বলতে হবে, যেটা কিন্তু আমি তোমাদের অলরেডি বলে রেখেছি। তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে 1 মোল অ্যাসিটিক অ্যাসিডের পরমাণুতে উপস্থিত থাকা কতগুলো অক্সিজেন আছে। ঠিক আছে, দেখো এখানে কি বলতে চেয়েছে, এখানে কোশ্চেনটা যদি তোমরা ভালো করে খেয়াল করো তো কি বলতে চেয়েছে, যে 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে পরমাণু উপস্থিত, মানে এখানে তোমার অক্সিজেনের, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে অ্যাসিডে অক্সিজেনের কতগুলো পরমাণু আছে, মানে 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে অক্সিজেনের কতগুলো পরমাণু আছে সেটা কিন্তু তোমাকে বলতে হবে। দেখো এই যে তোমার হচ্ছে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করার জন্য কিন্তু তোমাকে কি জানতে হবে, তোমাকে কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের সূত্র, রাসায়নিক সূত্র জানতে হবে।
হবে, তা না হলে কিন্তু অঙ্কটা করা যাবে না। তো অ্যাসিডিক অ্যাসিডের যে রাসায়নিক সূত্র সেটা কি হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে CH3COOH, ঠিক আছে। এটা কিন্তু হয়ে থাকে যে অ্যাসিডিক অ্যাসিড, এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, যে অ্যাসিডিক অ্যাসিড হয়ে থাকে, সেই অ্যাসিডিক অ্যাসিডের যে সংকেত সেটা কিন্তু হয়ে থাকে CH3COOH। এবার তোমরা এখানে দেখো, তোমরা এখানে অক্সিজেনের কতগুলো পরমাণু দেখতে পাচ্ছ, এই একটা দেখতে পাচ্ছ, এই একটা দেখতে পাচ্ছ। তো 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে তোমার হচ্ছে 2। তাহলে এখানে আমাদের অক্সিজেনের কতগুলো পরমাণু থাকবে, এখানে কিন্তু অক্সিজেনের 2টো পরমাণু থাকবে, ঠিক আছে। দেখো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব সোজা হয়ে থাকে, জাস্ট তোমাদেরকে একটু কনসেপ্ট জানতে হবে। আর কনসেপ্টের জন্য কিন্তু তোমাদের এই যে ক্লাসগুলো চলছে এগুলো কিন্তু একদম বেস্ট অফ বেস্ট আমরা বলতে পারি, কারণ এত সুন্দরভাবে আর এত সোজা সরল ভাষায় কিন্তু কনসেপ্ট তোমরা আর কোথাও পাবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলছে, আজকের 15 নম্বর কোশ্চেন, যে গার্ড কোষগুলি স্ফীত হয় যখন প্রবাহিত হয়ে স্টোমাটা রন্ধ্র খুলে দেয়, তাদের মধ্যে দেখো কি থাকে, মানে এখানে কিন্তু কি বলতে চেয়েছে, দেখো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে, দেখো গাছের যে পাতা হয়ে থাকে, ঠিক আছে, গাছের মনে করো এটা একটা পাতা, গাছের পাতার মধ্যে কি থাকে, গাছের পাতার মধ্যে কিন্তু অসংখ্য তোমার হচ্ছে ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে কি বলা হয়ে থাকে, মনে করো ছিদ্রগুলো কিন্তু এইরকম অবস্থায় থাকে। এক সেকেন্ড, এখানে যদি হ্যাঁ, ছিদ্রগুলো কিন্তু এরকম অবস্থায় থাকে। দেখো এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু যে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের শরীরের মধ্যে প্রবেশ করে, আর কি হয়, উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত জল কিন্তু পাতার এই ছিদ্রগুলো দিয়েই বাইরে বেরিয়ে যায়। এবার বলেছে মনে করো ছিদ্রটা এরকম লক থাকে, কোন জিনিসটার ফলে ছিদ্রটা কি হয় না, ছিদ্রটা কিন্তু তোমার হচ্ছে এরকমভাবে মনে করো বড় হয়ে যায়, ঠিক আছে, মানে এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়, যে ফাঁকা জায়গাটা দিয়ে কি হয়, যে ফাঁকা জায়গাটা দিয়ে কিন্তু জল বলো বা কার্বন ডাইঅক্সাইড বলো সেটা কিন্তু আসা যাওয়া করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জল। উদ্ভিদের পাতার মধ্যে যে স্টোমাটা থাকে, সেই স্টোমাটাতে কিন্তু যে স্টোমাটার যে গার্ড ওয়ালগুলো থাকে সেগুলো খুলে যায় কিসের জন্য, সেগুলো কিন্তু জলের জন্য খুলে যায়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো আবারও কিন্তু একটা ইকুয়েশন দিয়েছে, একটা কিন্তু রাসায়নিক ফর্মুলা দিয়েছে। তো কি বলেছে, এখানে কিন্তু বলেছে PbCl2, এটা 1 হবে না, এটা কিন্তু হয়ে যাবে L, ঠিক আছে। দেখো এখানে আমি আবার লিখছি যে PbCl2, ঠিক আছে। তারপরে কি আছে, এক সেকেন্ড, এখানে আমি মনে করো রাসায়নিক বিক্রিয়াটাকে নিচে লিখি, হ্যাঁ, তাহলে সেটা সব থেকে ভালো হবে, কি উপরে লিখি, এক সেকেন্ড দাঁড়াবে এবার এখানে, হ্যাঁ। দেখো কী বলেছে, Pb বলেছে, Pb তারপরে কি আছে, Pb প্লাস কি বলেছে, Pb প্লাস কিন্তু বলেছে CuCl, এটা 1 হবে না, এটা হবে L, CuCl2। তারপরে কি বলেছে, তারপরে দেখো এটা ইকুয়েশনটা কিন্তু ওখানে পড়েনি, টাইপিং মিস্টেক, একটু অ্যাডজাস্ট করবে। তারপরে কিন্তু আছে PbCl2 আর আছে Cu। এবার এই যে বিক্রিয়াটা আছে এটা কেমন ধরনের বিক্রিয়া, দেখো আগে কিন্তু লেড ছিল, ঠিক আছে, তারপরে লেডের সাথে CuCl2 যোগ হলো, তারপরে কি হলো, দেখো এই লেডের জন্য এই বিক্রিয়াটাতে কি হয়, এই বিক্রিয়াটা কিন্তু দেখো এই যে Pb, অর্থাৎ পিবির সাথে যেটা কিন্তু আলাদা ছিল সেই পিবির সাথে কিন্তু Cl2 জুড়ে গেল, দেখো সেটা কিন্তু এখানে আছে যে PbCl2 হয়ে গেল। আর এই যে CuCl2 যেটা কিন্তু তোমার হচ্ছে এই যে Cuটা, কপারটা কিন্তু কোথায় ছিল, কপারটা কিন্তু ক্লোরাইডের সাথে মিশেছিল, অর্থাৎ Cl2 সাথে মিশে গেল, এটা কিন্তু আলাদা হয়ে গেল। তো এই ধরনের বিক্রিয়াকে কিন্তু কি বলা হয়ে থাকে, এই ধরনের বিক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া। কি বলা হয়ে থাকে, ডিসপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একটা মৌলের সঙ্গে যুক্ত থাকা কোনো একটা পদার্থ অন্য মৌলের সঙ্গে গিয়ে জুড়ে যায়, ঠিক আছে। এই ধরনের যে বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 17 নম্বর কোশ্চেন, যে কার্বোনাইল গ্রুপ ধারণ করে না কোনটা, ঠিক আছে। দেখো নিচের কোন মৌলটা কি করে না, কোনো রকমভাবে তোমার হচ্ছে কার্বোনাইল তোমার হচ্ছে গ্রুপ ধারণ করে না। তো সঠিক অ্যান্সার কী হবে, তোমাদের রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইথানল। ইথানল কিন্তু কোনো রকম কার্বোনাইল যে গ্রুপ থাকে, মনে করো OH মাইনাস, তারপরে তোমার হচ্ছে H প্লাস, তারপরে এই ধরনের যে তোমার কার্বোনাইল গ্রুপগুলো হয়ে থাকে, এই নিম্নলিখিত কোনটার হয় না, এটা কিন্তু একমাত্র ইথানল যার আছে, ইথানল কিন্তু এর কোনো কার্বোনাইল গ্রুপ থাকে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেনটা একটু লেন্দি, কোশ্চেনটা একটু দেখবে। কি বলেছে, যে Al2O3 অর্থাৎ তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের যে অক্সাইড, তার সাথে যদি আমরা NaOH যোগ করি আর তার সাথে যদি আমরা H2 যোগ করি, এবার দেখো কি হবে, বলেছে এখানে তৈরি হয় কি, এখানে তৈরি হয় কিন্তু NaLOH4, ঠিক আছে। সমীকরণটি বিবেচনা করো, বিক্রিয়ার সমতা বিধানের জন্য NaOH এর কতগুলি মোল প্রয়োজনীয় সেটি হলো।
মানে তোমাকে এই যে বিক্রিয়াটা দিয়েছে এখানে তোমাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। আর ব্যালেন্সে কি করতে হবে, এই যে NaOH যে মৌলটা আছে, ঠিক আছে, দেখো NaOH যে মৌলটা আছে, এই যে এখানে কিন্তু এটা তোমার হচ্ছে NaOH যে মৌলটা আছে এখানে তোমার কতগুলো তোমার হচ্ছে মৌল এখানে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই সম্পূর্ণ ইকুয়েশনটা কী হবে, সম্পূর্ণ ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3। আমরা যদি NaOH এর ওখানে 3 দিয়ে দিই তাহলে কিন্তু এটা কী হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, এই যে সম্পূর্ণভাবে যে ইকুয়েশনটা আছে এইখানে যদি আমরা 3 বসিয়ে দিই সম্পূর্ণভাবে কিন্তু এই ইকুয়েশনটা কী হবে, ইকুয়েশনটা কিন্তু তোমার হচ্ছে ব্যালেন্সড হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু এটার স্কেলটাল থাকবে না, সেখান থেকে কিন্তু এটা সম্পূর্ণ ব্যালেন্সড হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে। এই দেখো এখানে কিন্তু তোমার এখানে দেওয়াও আছে, দেখো কী করেছে, এখানে কিন্তু Al2O3 আছে, তারপরে 2NaOH আছে, তারপরে তোমার হচ্ছে 3H2 আছে আর 2Na। এখানে মনে হচ্ছে 1 সেকেন্ড, মনে হচ্ছে আমি একটু অ্যান্সারটা ভুল করেছি এখানে, 1 সেকেন্ড, এটা একটু ভুল হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করবে, এটা কিন্তু 2 হয়ে যাবে যদি আমরা এখানে 2 দিয়ে দিই। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ইকুয়েশনটা আছে কীভাবে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ব্যালেন্সড হচ্ছে, ব্যালেন্স করার পরে আমরা কিন্তু এটা পাচ্ছি যে Al2O3, তারপরে কিন্তু আমাদের 2NaOH দিতে হবে, অর্থাৎ আমাদেরকে কিন্তু 2 মোল যোগ করতে হবে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে ব্যালেন্সড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন। 1 সেকেন্ড, যে রড ও কোন কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। দেখো রড কোষ আর কোন কোষ কোথায় দেখতে পাওয়া যায়, তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, হৃৎপিণ্ড দিয়েছে আর ফুসফুস দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো এই যে রড সেল আর কোন সেল আছে, ঠিক আছে, দেখো এই যে রড সেল আর এই যে কোন সেল আছে এটা কিন্তু কোথায় দেখতে পাওয়া যায়, এটা কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় একমাত্র চোখে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের তোমার হচ্ছে 20 নম্বর কোশ্চেন, যে রৈখিক ভরবেগ হলো ড্যাশের সমান। রৈখিক ভরবেগ মানে কি, রৈখিক ভরবেগ মানে কিন্তু হয়ে যাচ্ছে লিনিয়ার, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম কিসের সমান, লিনিয়ার মোমেন্টাম কিসের সমান, ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, ভরগুণ বেগ দিয়েছে, ভরগুণ আয়তন দিয়েছে, তারপরে গতিগুণ ওজন দিয়েছে, আর কিন্তু দিয়েছে বলগুণ উচ্চতা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো যে রৈখিক ভরবেগ হয়ে থাকে এটা কিন্তু ভর গুণ বেগের সমান হয়ে থাকে, ঠিক আছে, এটা কিন্তু ভর গুণ বেগের সমান হয়ে থাকে কি এই রৈখিক গতিবেগটা বা রৈখিক ভরবেগটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 21 নম্বর কোশ্চেন, যে খণ্ডীকরণের মাধ্যমে প্রজনন করে কে। দেখো খণ্ডীকরণের মাধ্যমে প্রজনন করে কে, খণ্ডীকরণ মানে কি, খণ্ডীকরণ মানে কিন্তু হয়ে যাচ্ছে তোমার যেটাকে আমরা বলে থাকি ফ্রেগমেন্টেশন, ঠিক আছে, অর্থাৎ তোমার কি হয় না, অর্থাৎ কিন্তু এখানে মনে করো কোনো একটা তোমার হচ্ছে মানে পদার্থ, কোনো একটা জীব থাকে সেটা তার বডির থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দুটো, এখান থেকে মনে করো এত লম্বা তাদের বডিটা আছে, 2 ভাগে ভাগ হয়ে যায়, 2 ভাগে ভাগ হয়ে গিয়ে কিন্তু তোমার হচ্ছে 2 ধরনের কী করে না, 2 ধরনের কিন্তু তোমার হচ্ছে নতুন অপত্যক সৃষ্টি করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু যে স্পাইরোগাইরা থাকে সেই স্পাইরোগাইরা কিন্তু খণ্ডীকরণ বা ফ্রেগমেন্টেশনের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, আমাদের ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর। আর যদি তোমরা মনে করো যে এর আগের 39টা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে সায়েন্স আর ফিজিক্সের ম্যাথসের উপরে, তোমরা যদি ওগুলো দেখতে চাও তো ডেসক্রিপশনে কিন্তু প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো, সবাইকে জানাই শুভ নববর্ষ, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।